ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফার। সেই নেট ও সেটের সিলেবাস থেকে আমরা ভারতীয় একজন কন্টেম্পোরারি ইন্ডিয়ান থিঙ্কার্সকে আজকের ক্লাসের আলোচনায় অন্তর্ভুক্ত করেছি। তো তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেট ও সেট সিলেবাসের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে টপিকগুলো সিলেক্টেড রয়েছে তার মধ্যে একটি হলো ইনটিউশন অ্যান্ড ইন্টেলেক্ট। ইনটিউশন অন্তর্দৃষ্টি বাংলা মানে, আর ইন্টেলেক্ট হচ্ছে বুদ্ধি। তো বাংলা মানেগুলো আমি একটু এখানে নোটই করে দিই। ইনটিউশন অন্তর্দৃষ্টি আর ইন্টেলেক্ট হচ্ছে বুদ্ধি। এই দুটো টপিক আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তো এই টপিকগুলোর মধ্যে অন্তর্দৃষ্টি আর বুদ্ধি, এর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে নিয়ে এই ক্লাসে আলোচনা করব সেগুলো আগে আমি বলে দিই। দেখো, অন্তর্দৃষ্টি আর বুদ্ধি, প্রথমত এর অন্তর্দৃষ্টি আর বুদ্ধির তো নেচার কি, স্বরূপ কি, সেটা তো আমাদের প্রথম দেখতে হবে। তো আমরা এই ক্লাসে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক তার জীবনে কোন সময় এই ইনটিউশন আর ইন্টেলেক্ট নিয়ে আলোচনা করেছেন সেটা প্রথম দেখব। প্রথম টপিক হলো কোন সময়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনটিউশন আর ইন্টেলেক্ট নিয়ে তার দর্শন সৃষ্টি করেছেন। দ্বিতীয় টপিক হলো ইনটিউশন কি। ইনটিউশন বলতে হোয়াট ইজ ইনটিউশন, ইনটিউশন বলতে কি বোঝায়। 3 নম্বর টপিক হলো ইন্টেলেক্ট বলতে কি বোঝায়। 4 নম্বর টপিক যে আমাদের যে নলেজ, আমাদের যে জ্ঞান বা জানা, সেখানে রাধাকৃষ্ণনের মত কি, বা কটি উপায়ে আমরা নলেজকে অ্যাকুয়ার করতে পারি সে সম্পর্কে রাধাকৃষ্ণনের মত কি, এটা একটা টপিক। আর একটা বিষয় রাধাকৃষ্ণন এখানে দেখাবে যে ইন্টেলেক্টকে তো সর্বোচ্চ নলেজের ক্ষেত্রে রাধাকৃষ্ণন গ্রহণ করবেন না, তা বলে একেবারে নাকচও করবেন না। ইন্টেলেক্টকে গ্রহণ করছেন, কিন্তু সর্বোচ্চ নলেজ বা রিয়ালিটিকে জানার ক্ষেত্রে ইন্টেলেক্টকে তিনি সরিয়ে রেখেছেন। তো সেখানে আমরা দেখব যে ইন্টেলেক্টের সীমাবদ্ধতাগুলো কী কী, লিমিটেশনগুলো কী কী আছে, যার জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইন্টেলেক্টকে রিয়ালিটিকে জানার ক্ষেত্রে ইন্টেলেক্টকে তিনি ডিনাই করে দিচ্ছেন। 6 নম্বর যেটা টপিক আমরা দেখব সেটা হচ্ছে নেট আর সেট। এই সিলেবাসে আমাদের ক্লাস থেকে কী কী প্রশ্নপত্র হতে পারে, এমসিকিউ কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তো প্রতিটা টপিক যখন আমরা আলোচনা করব, সেই আলোচনার সাথে সাথে আমি কোশ্চেনগুলো বলতে থাকব যে এই টপিক থেকে এরকম প্রশ্ন হতে পারে। তাই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। মাঝখান থেকে স্ক্রিপ্ট করে গেলে তাহলে প্রশ্নটা কোন পরিপ্রেক্ষিতে, কোন কনটেক্সটে প্রশ্নটা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা শেষ পর্যন্ত করো। তো প্রথম আমরা কি আলোচনা করব না, প্রথম আলোচনা করব যে
কোন সময় ডক্টর রাধাকৃষ্ণন কোন সময়ে ঠিক তার জীবনের কোন সময়ে তিনি ইন্টেলেক্ট আর ইনটিউশন এই নিয়ে আলোচনাটা করছেন। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে সময়কাল। না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, সেই সময় তিনি কিছু বিষয়ের উপর গবেষণা শুরু করেন। বিষয়গুলো কি কি না, বিজ্ঞান, সায়েন্স, এথিক্স এবং ধর্ম, এই তিনটে বিষয়ের উপর তিনি গবেষণা শুরু করেছিলেন। সেই গবেষণালব্ধ পরীক্ষাগার থেকেই, চিন্তাভাবনা থেকেই এই ইন্টেলেক্ট এবং ইনটিউশন এই চিন্তাভাবনার উৎপত্তি হয়। তার মানে সায়েন্স, এথিক্স আর রিলিজিয়ান, সায়েন্স বিজ্ঞান, নীতিবিদ্যা ও ধর্ম, এই নিয়ে তিনি যখন গবেষণা চালাচ্ছিলেন, সেই গবেষণালব্ধ ফলাফল থেকেই আমরা যে উপহারটা পাই সেটাই হচ্ছে এই দুটি টপিক, ইনটিউশন অ্যান্ড ইন্টেলেক্ট। ওকে, তাহলে এই গবেষণালব্ধ তথ্য থেকেই ইনটিউশন আর ইন্টেলেক্টের কনসেপ্টটা আসছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমরা একটু নাম্বারিং করে বোঝার চেষ্টা করব, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তিনি 1992 সালে, 1929 সালে তিনি হিব্বার্ট লেকচার দেন। 1929 সালে তিনি হিব্বার্ট লেকচার দিয়েছিলেন। কোথায় এটা? অক্সফোর্ডে, অক্সফোর্ড ম্যানচেস্টার কলেজে, ম্যানচেস্টার কলেজ, অক্সফোর্ড। 1929 সালে হিব্বার্ট লেকচার দিলেন ম্যানচেস্টার কলেজে, অক্সফোর্ডে অবস্থিত। তার মানে বিজ্ঞান, নীতিবিদ্যা, ধর্ম এইসব গবেষণার পরে বা গবেষণা চলাকালীন তিনি এই হিব্বার্ট লেকচারটা দিলেন। সেই লেকচারটা একটা পুস্তক আকারে প্রকাশিত হয়। পুস্তকটার নাম হলো অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। তাহলে হিব্বার্ট লেকচার, সেই লেকচার একটা পুস্তক আকারে প্রকাশিত হলো, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। এই আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এই যে লেকচারটা, এই লেকচারে তিনি দেখালেন যে এমন কোনো নলেজ কি আছে যে নলেজটা নন প্রপোজিশনাল, মানে যাকে বচনে প্রকাশ করতে হবে না। এমন কি কোনো নলেজ আছে যেটা, যে নলেজটার নেচারই হলো নন প্রপোজিশনাল, বচনে প্রকাশযোগ্য বা বচনে প্রকাশ করার কোনো আবশ্যকতা নেই। সেখানে তিনি সেই চিন্তাভাবনা থেকে তৈরি হলো ইনটিউশন অ্যান্ড ইন্টেলেক্ট। তিনি বললেন হ্যাঁ, একটা নলেজ আছে, যে নলেজটা নন প্রপোজিশনাল। এখান থেকে তিনি বললেন এক প্রকার
এক প্রকার নন প্রপোজিশনাল নলেজ আছে, যাকে জাস্টিফাই করার কোনো প্রয়োজন নেই। এই নন প্রপোজিশনাল নলেজটাই হলো কি ইনটিউশন। ওকে, তাহলে হিপবার্ট, একটু সংক্ষেপে বলি যে হিপবার্ট লেকচার, সেই লেকচারে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই গ্রন্থের একটা অংশে তিনি বলেন যে আমাদের যে নলেজ হয়, আমাদের যে জ্ঞান হয়, সেই জ্ঞান এমন কি কোনো জ্ঞান আছে যার নেচারটাই হচ্ছে নন প্রপোজিশনাল, অর্থাৎ যে নলেজটাকে বচনে প্রকাশ করতে হয় না বা বচনে প্রকাশ করার আবশ্যিকতাই নেই। সেক্ষেত্রে তিনি বললেন হ্যাঁ, আমাদের নন প্রপোজিশনাল একটা নলেজ আছে, সেই নন প্রপোজিশনাল নলেজটাই হচ্ছে ইনটিউশন। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে রাধাকৃষ্ণন এই যে ইনটিউশন আর ইন্টেলেক্ট, এই যে কনসেপ্টটা তার দর্শনে স্থাপন করলেন, সেটা কোথা থেকে না হিপবার্ট লেকচার থেকে। এবং সেটা তিনি কোথা থেকে চিন্তা ভাবনাটা পেলেন? বিজ্ঞান, নীতিবিদ্যা, ধর্ম এইসব নিয়ে গবেষণা করার ফলে তিনি এই চিন্তা ভাবনাটা পেয়েছিলেন। তাহলে আমরা দেখলাম ইনটিউশন আর ইন্টেলেক্ট, এটিকে তিনি অনেক সময় কি বলেছেন, অনেক সময় তিনি এটিকে বলছেন ইন্টিগ্রাল এক্সপেরিমেন্টস, এক্সপেরিমেন্টস। এটা একটু মনে রাখবে যে ইনটিউশনকে তিনি অনেক ক্ষেত্রে ইন্টিগ্রাল এক্সপেরিমেন্টস বলেছেন। ওকে, আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিয়ালিটিকে জানার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কটি উপায়ের কথা বলেছেন। তো সেক্ষেত্রে রিয়ালিটিকে জানার ক্ষেত্রে রাধাকৃষ্ণন বা জ্ঞানের ক্ষেত্রে রাধাকৃষ্ণন তিনটি উপায়ের কথা বলেছেন। কি কি সেই উপায়গুলো আমরা একটু দেখে নিই। দেখো, রিয়ালিটিকে জানার উপায়। তো রাধাকৃষ্ণন রিয়ালিটিকে জানার তিনটি উপায়ের কথা এখানে বলেছেন। এক, সেন্স এক্সপেরিমেন্টস। সেন্স এক্সপেরিমেন্টস মানে কি? ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সংবেদন অভিজ্ঞতা, সেন্স এক্সপেরিমেন্ট। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল কগনিশন। ইন্টেলেকচুয়াল কগনিশন, যেটা তিনি ইন্টেলেক্ট বলছেন, বুদ্ধি। ইন্টেলেকচুয়াল যে নলেজটা হয়, ইন্টেলেকচুয়াল কগনিশন, বৌদ্ধিক যে জ্ঞান, সেটা আসলে ইনটিউশন দিয়েই হয়, এই বুদ্ধি দিয়ে হয়, ইন্টেলেক্ট দিয়ে হয়। ঠিক আছে। আর তিন নম্বর হলো হচ্ছে ইনটিউশন বা ইনটিউশন, যাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। ইনটিউশন বা অন্তর্দৃষ্টি, একে তিনি
আগেও আমি বললাম একে তিনি আরেকটি নামে অভিষিক্ত করেছেন, কি? ইন্টিগ্রাল এক্সপেরিমেন্টস। তাহলে রিয়ালিটিকে জানার উপায়ের ক্ষেত্রে রাধাকৃষ্ণন তিনটি উপায়ের কথা বলছেন, তিনটি প্রিন্সিপালের কথা বলছেন। একটা সেন্সেশন এক্সপেরিমেন্ট, সেন্স এক্সপেরিমেন্টস, সংবেদন অভিজ্ঞতা। দুই, ইন্টেলেকচুয়াল কগনিশন, বৌদ্ধিক জ্ঞান, এটা হয় কি দিয়ে? ইন্টেলেক্ট দিয়ে। আর ইনটিউশন বা ইন্টিগ্রাল এক্সপেরিমেন্টস, অন্তর্দৃষ্টি। তাহলে তিনটে প্রসেসে আমরা রিয়ালিটিকে জানতে পারি। তো এবার এর মধ্যে তিনি কোনটাকে হায়েস্ট বলছেন সেটা তো আমরা আলোচনার পরিপ্রেক্ষিতেই জানতে পারব। তো এই প্রসঙ্গে একটা কোশ্চেন তোমাদেরকে বলি, যে প্রশ্নটা কি হতে পারে এখানে না, অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন দেয়ার আর পসিবল সোর্স অফ নলেজ। তার মানে রাধাকৃষ্ণন, অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন দেয়ার আর পসিবল সোর্স অফ নলেজ। তাহলে রাধাকৃষ্ণনের মতে জানার কটি উপায় রয়েছে? তাহলে এর আনসার কি হবে? আনসার হবে তিনটি উপায় রয়েছে। ঠিক আছে, প্রশ্নটা নোট করে রাখতে পারো। আর একবার বলছি, অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন দেয়ার আর পসিবল সোর্স অফ নলেজ। এখানে অপশান থাকতে পারে 3, 4, 5, 6, এরকম অপশান থাকলে তিনটা হবে কারেক্ট আনসার। তিনটি উপায় রয়েছে। দেখা যাক যে সেন্স এক্সপেরিমেন্টস বলতে আসলে রাধাকৃষ্ণন কি বলছেন। সেন্স এক্সপেরিমেন্ট মানে সংবেদন অভিজ্ঞতা। আচ্ছা, সংবেদন অভিজ্ঞতা হয় কি দিয়ে? সংবেদনটা হয় আসলে আমাদের যে এক্সটার্নাল যে অর্গানসগুলো রয়েছে, আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কি করে? এরা বাহ্য জগতের সকল জিনিসের সংবেদনগুলোকে গ্রহণ করে। তার মানে ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সংবেদন যে অভিজ্ঞতা, এটা আসলে হয় আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো দিয়ে। আর এই ইন্দ্রিয়গুলোর নেচারই হলো কি না, এরা বাহ্য জগতের বাহ্যিক যে বৈশিষ্ট্য সেইগুলোকে এরা অ্যাকুয়ার করে। ঠিক আছে, বাহ্য জগতের অন্তরে এরা কিন্তু প্রবেশ করতে পারে না। এরা বাহ্য জগতের মানে বাহ্যত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে কোনো একটা অবজেক্টের যে বাহ্যত ক্যারেক্টারগুলো রয়েছে, সেইগুলোকে এরা অ্যাকুয়ার করে থাকে। তাই সেন্স সংবেদন অভিজ্ঞতা বা সেন্স এক্সপেরিমেন্টস হলো বাহ্য জগতের বাহ্যত বৈশিষ্ট্যগুলোকে অ্যাকুয়ার করা। ওকে, তাহলে এগুলো কি থেকে হয় না, এগুলো আমাদের সংবেদন থেকেই হয়। এখানে একটু বলে রাখি, সংবেদনটা আসলে কি? সংবেদনটা হচ্ছে আমাদের যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, আমাদের যে কোনো একটা জগতের কোন একটা বিষয়, ধরো এটি বৃক্ষ, একটা গাছ বা একটা টেবিল, সেই টেবিলটার আমরা যখন ইন্দ্রিয় দিয়ে দেখছি, ওকে, চক্ষু দিয়ে যখন আমরা দেখলাম, তখন কি হয়? তার একটা প্রাথমিক অনুভব আমাদের মধ্যে আসে। সেটাই আসলে সেন্সেশন, যে প্রাথমিক যে একটা অনুভব, যে কিছু একটা রয়েছে, টেবিল বলে আমি জানছি না, কিন্তু কিছু একটা রয়েছে, এরকম যে একটা প্রাথমিক অনুভব, সেইটাই হচ্ছে আসলে সেন্সেশন। এটা ইন্দ্রিয় সংবেদন ছাড়া, মানে ইন্দ্রিয় ছাড়া হয় না। তাই সেন্স এক্সপেরিমেন্ট হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা দিয়ে বাহ্য জগতের বাহ্যত বৈশিষ্ট্যগুলোকে অ্যাকোয়ার করা। 2 নম্বর কি? তাহলে আমি কি বলতে পারি? দেখো, সেন্স এক্সপেরিমেন্ট তাহলে কি?
সেন্স এক্সপেরিমেন্ট হলো বাহ্য জগতের যে এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে, যে বাহ্য বৈশিষ্ট্যগুলো রয়েছে, বাহ্য বৈশিষ্ট্যগুলিকে অর্জন করা, এইগুলো হচ্ছে সেন্স এক্সপেরিমেন্ট, সংবেদন অভিজ্ঞতা। যেমন আমি চক্ষু দিয়ে যদি একটা বৃক্ষকে দেখি, বৃক্ষ তো বাহ্য জগতের একটি বিষয়, একটি অবজেক্ট, এক্সটার্নাল একটা অবজেক্ট। তো তখন কি হয়, এই বৃক্ষর যে বাহ্যত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো একটা অভিজ্ঞতা আমাদের হয়। কিসের মাধ্যমে সেই অভিজ্ঞতাটা আমাদের হয়? না, সংবেদন, সেন্সেশনের মাধ্যমে হয়। তাহলে সংবেদনের মাধ্যমে বাহ্য জগতের বাহ্যত বৈশিষ্ট্যগুলো একটা অনুভূতি আমাদের হয়, সেটাই হচ্ছে একটা অভিজ্ঞতা আমাদের হয়। অনুভূতি ঠিক বলবো না, অভিজ্ঞতা আমাদের হয়, সেটাই হলো সংবেদন অভিজ্ঞতা। 2 নম্বর কি? তাহলে আমরা বাহ্য বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারি, তাহলে অবজেক্টের আমরা ভিতরে মানে অন্তরে প্রবেশ করতে পারি না। তাহলে 2 নম্বর বলতে পারি কি না, বাহ্য অবজেক্টের আমরা অন্তরে প্রবেশ করতে পারি না। আমরা শুধু বাহ্যত ক্যারেক্টারগুলোকে অ্যাকোয়ার করি, এর যে ইনার যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে অ্যাকোয়ার করতে পারি না। তবে অন্তরের যে বিষয়, একটা অবজেক্টের অন্তরের যে বিষয়, সেটাই তো জগতের রিয়ালিটি। সেন্স এক্সপেরিমেন্ট তাহলে রিয়ালিটিকে জানতে দেয় না, বা সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে আমরা রিয়ালিটিকে অ্যাকোয়ার করতে পারি না। আমরা কি করতে পারি? তবে রিয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া কিন্তু সেন্স এক্সপেরিমেন্ট আমাদের দিতে পারে। ওকে, আর একবার কথাটা বলছি, বাহ্য যে অবজেক্টগুলো রয়েছে তার অন্তরে আমরা কিন্তু সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে প্রবেশ করতে পারছি না, মানে রিয়ালিটিকে আমরা সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে জানতে পারছি না। তা বলে রিয়ালিটি সম্পর্কে সেন্স এক্সপেরিমেন্ট কিন্তু একটা আইডিয়া দিতে পারে। এটা কিন্তু রাধাকৃষ্ণন বলছেন যে তার সম্পর্কে একটা আইডিয়া দিতে পারে, কিন্তু তাকে জানতে পারবো না। কি দিয়ে? না, থ্রু সেন্স এক্সপেরিমেন্টস, এর মাধ্যমে আমরা জানতে পারছি না। তাহলে 3 নম্বর কি? এরপর 3 নম্বর আমরা দেখি। 3 নম্বর হচ্ছে সেন্স এক্সপেরিমেন্ট ক্ষেত্রে কি হয়, দুটো বিষয় হয়, আমাদের ভ্রান্ত জ্ঞান দেয়। ইলুসিয়েশন হতে পারে, ইলুসিয়েশন সিয়ের কি ইলুসিয়েশন আর হ্যালুসিয়েশন হয়ে থাকে। সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে আমাদের কি হয়, ইলুসিয়েশন আর হ্যালুসিয়েশন হয়ে থাকে। ইলুসিয়েশন মানে হচ্ছে ভ্রান্ত জ্ঞান, মানে অন্ধকারে আমরা একটা কিছু পড়ে থাকতে দেখে, একটা রজ্জু পড়ে আছে, দড়ি পড়ে রয়েছে, সেটাকে দেখে আমি বলছি যেটা সর্প, ঠিক আছে? বা গাছে একটা কিছু অন্ধকারাচ্ছন্ন স্থান, গাছে একটা কিছু ঝুলছে, সেটাকে দেখে আমি হয়তো ভাবলাম সেটা একটা গোস্ট। তো এরকম আমাদের এই যে ভ্রান্ত জ্ঞান, তারপর আলোকিত হওয়ার ফলে আমরা দেখলাম না ওটা আসলে কোনো গোস্ট নয়। তাহলে প্রথমে আমার সেন্স এক্সপেরিমেন্ট হলো, সংবেদন অভিজ্ঞতা হলো,
কিন্তু সেটা কিন্তু ইলুসিয়েশন, সেটা কিন্তু ভ্রান্তি, ভ্রান্তমূলক জ্ঞান। আর হ্যালুসিয়েশনটা কি? হ্যালুসিয়েশনের ক্ষেত্রে কি হয়, যে জ্ঞানের আমার ভ্রান্তিটা হচ্ছে, যে বিষয়টার আমার ভ্রান্তি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু ওখানে থাকেই না। ঠিক আছে, বিষয়ই থাকে না, অথচ সেই বিষয়ের জ্ঞান হয়। সেরকম ক্ষেত্রে হয় কি? হ্যালুসিয়েশন। তাহলে সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে কী হয়? ইলুসিয়েশন হয়, হ্যালুসিয়েশন হয়ে থাকে। তাহলে যা দিয়ে ইলুসিয়েশন আর হ্যালুসিয়েশন হয়, তা দিয়ে কি করে আমরা রিয়ালিটিকে জানতে পারবো? রিয়ালিটিকে তো এইভাবে জানা যায় না। রিয়ালিটিকে যাতে জানা যাবে, তাতে কোনো ভ্রান্তি থাকবে না, কোনো হ্যালুসিয়েশন, কোনো ইলুসিয়েশন কিছুই থাকবে না। পরবর্তী দেখো ডি, না সেন্স এক্সপেরিমেন্ট দিয়ে এরা নিজেরাই পরস্পরের বিরোধী। সেন্স এক্সপেরিমেন্ট কি হয়? এরা নিজেরাই পরস্পরের বিরোধী হয়। যেমন ধরো, একটি পাত্রের রান্না, তো আমার কাছে স্বাদ একরকম হবে, তোমাদের কাছে অন্যরকম হবে, বা কাউকে ঝাল লাগতে পারে, কাউকে নাও লাগতে পারে, বা কারো খাবারটা ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে। তাহলে একই খাবার সবার কাছে ভিন্ন ভিন্ন। তাহলে সেন্স এক্সপেরিমেন্ট কি হয়, একই সময়ে একই জিনিস এক একজনের কাছে এক এক রকমের হয়। এটা একটা দিক। আর একটা হলো, একই বিষয় আমি এখন বিষয়টাকে যেভাবে জানছি, হয়তো 5 বছর পর আমার সেন্স এক্সপেরিমেন্ট সেরকম নাও হতে পারে, অন্য হতে পারে। তাহলে আমি কোনো একটা বিষয়কে আমি 5 বছর আগে যেভাবে জানিছি, পরবর্তীকালে আমি আরও বিশদভাবে জানতে পারি, আরও অন্য রকমভাবে জানতে পারি, অন্যভাবে জানতে পারি। তাহলে 5 বছর আগের যে সেন্স এক্সপেরিমেন্ট, 5 বছর পরে কিন্তু সেই সেন্স এক্সপেরিমেন্টই থাকবে, এটা কিন্তু কখনো হতে পারে না। তাই সেন্স এক্সপেরিমেন্টস দিয়ে যে নলেজগুলো হচ্ছে, সেগুলো নিজেরাই পরস্পরের বিরোধী হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম? না সেন্স এক্সপেরিমেন্ট হলো বাহ্য জগতের বাহ্যত বৈশিষ্ট্যগুলোকে অর্জন করা। সেন্স এক্সপেরিমেন্ট অবজেক্টের অন্তরে প্রবেশ করতে পারে না, অর্থাৎ রিয়ালিটিকে জানতে পারা যায় না, কিন্তু রিয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া করা যেতে পারে। সেন্স এক্সপেরিমেন্টে কি হয়? ইলুসিয়েশন এবং হ্যালুসিয়েশন হয়ে থাকে। ওকে, আর সেন্স এক্সপেরিমেন্ট এরা নিজেরাই পরস্পরের বিরোধী হয়ে থাকে। ওকে, তাহলে এই গেল সেন্স এক্সপেরিমেন্টস। ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সংবেদন অভিজ্ঞতা বলতে রাধাকৃষ্ণন কি বুঝিয়েছেন, তার একটা সংক্ষিপ্ত আলোচনা। প্রসেসটা হলো রিয়ালিটিকে জানার 2 নম্বর প্রসেস হলো ইন্টেলেকচুয়াল কগনিশন, বৌদ্ধিক জ্ঞান। তাহলে আগেরটা হলো সেন্স এক্সপেরিমেন্টস, সংবেদন অভিজ্ঞতা, আর দ্বিতীয় হলো বৌদ্ধিক জ্ঞান বা ইন্টেলেকচুয়াল কগনিশন। ইন্টেলেকচুয়াল কগনিশন মানে এটা তো বুঝতেই পারছো, এটা ইন্টেলেক্ট অর্থাৎ বুদ্ধি দিয়ে হয়। ইন্টেলেকচুয়াল কগনিশন হয় বুদ্ধি দিয়ে। তো বুদ্ধি দিয়ে যেহেতু কগনিশনটা হয়, জ্ঞানটা হয়, তাই এটা একটা লজিক্যাল নলেজ। তো এর আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব ইন্টেলেকচুয়াল কগনিশনের। এটা একটা কি? এটা একটা সিম্বলিক ফর্ম, এটা একটা লজিক্যাল
এটা একটা লজিক্যাল নলেজ। কি হয় লজিক্যাল নলেজ বলতে কি বোঝাচ্ছে না, আমরা একটা কোনো অবজেক্টকে ধরো দেখলাম, এক্সটার্নাল ওয়ার্ল্ডের কোনো একটা বিষয়কে আমরা প্রত্যক্ষ করলাম, পারসিপ্ট করলাম, ঠিক আছে, আমাদের এক্সটার্নাল জগতের কোনো একটা অবজেক্টকে পারসিপ্ট করলাম। পারসিপ্ট করার পর কি করবে না, আমাদের তখন ইন্টেলেক্ট রয়েছে, বুদ্ধি রয়েছে আমাদের। তাহলে কোনো একটা অবজেক্টকে আমরা যখন ইন্দ্রিয় দিয়ে, অবশ্যই এটা সেন্স ইন্দ্রিয় দিয়ে হবে পারসিপ্ট করাটা, পারসিপ্ট করছি, তখন ইন্টেলেক্ট বুদ্ধি কি করবে, সেই যে পারসিপ্ট করা যে বিষয়টা তাকে বুদ্ধি কি করবে, অ্যানালিসিস করবে আর সিনথেসিস করবে। ঠিক আছে, তাহলে অবজেক্টকে পারসিপ্ট করার পরেই, ইন্দ্রিয় দিয়ে পারসিপ্ট করার পরেই আমাদের বুদ্ধি সেই পারসিপ্ট করা যে বিষয়টা রয়েছে তাকে কি করবে, অ্যানালিসিস করবে আর সিনথেসিস করবে। করার পরে যেটা হবে, এই অ্যানালিসিস আর সিনথেসিস করার পরে যে জ্ঞানটা হয় সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল কগনিশন। ওকে, তাহলে অবজেক্টকে পারসিভ করতে হবে, পারসিভ করার পরে ইন্টেলেক্ট কি করবে, ইন্টেলেক্ট একে অ্যানালিসিস করবে আর সিনথেসিস করবে। অ্যানালিসিস আর সিনথেসিসের পরে আমরা যে কগনিশনটা পাবো সেটাকেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল কগনিশন। ওকে, এটা প্রথম ক্যারেক্টারিস্টিক দেখলাম। দ্বিতীয়টা কি, এ গেল কি না, এ হচ্ছে এটা একটা লজিক্যাল নলেজ, যেহেতু এটা সিনথেসিস আর অ্যানালিসিস করতে হচ্ছে। বি, এটি স্বনির্ভর নয়, স্বনির্ভর নয়, প্রত্যক্ষ নির্ভর। আগেই বললাম যে ইন্টেলেকচুয়াল নলেজ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, মানে নিজেই নিজে থেকে তৈরি হয় না। ইন্টেলেকচুয়াল নলেজ হতে গেলে, কগনিশন হতে গেলে প্রত্যক্ষের উপর নির্ভর করতে হবে, মানে পারসিপ্ট করতে হবে, প্রত্যক্ষের উপর নির্ভরশীল। আর প্রত্যক্ষ হতে গেলে আমাদের ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল হতে হয়। তাহলে ইন্টেলেকচুয়াল কগনিশন এক অর্থে কিন্তু ইন্দ্রিয় নির্ভর। ঠিক আছে, হ্যাঁ, এটা স্বনির্ভর নয়, এটা প্রত্যক্ষ নির্ভর এবং অর্থাৎ ইন্দ্রিয় নির্ভর। ওকে, সি, ইন্টেলেকচুয়াল কি হয়, বাহ্য আর অন্ত উভয় জগৎটাকেই পর্যবেক্ষণ করে, কিন্তু বাহ্য এবং অন্তর উভয় জগৎ সম্পর্কে কোনো ইমিডিয়েট নলেজ দিতে পারে না। অর্থাৎ একেবারে এই যে নলেজটা যে দেয়, ইন্টেলেক্ট যে নলেজটা দেয় সেটা কিন্তু অপরোক্ষ এবং সংকেত আকারে দেয়, ইমিডিয়েটভাবে কোনো নলেজ কিন্তু দিতে পারে না। তার মানে কি, এটি কি ইমিডিয়েট নয়। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল কগনিশন কিন্তু ইমিডিয়েট নয়। এটা কি হয়, এটা এই যে নলেজটা হয় এটা অপরোক্ষ
ও সাংকেতিক আকারে হয়। ঠিক আছে, অপরোক্ষ আর সাংকেতিক আকারে এই ইন্টেলেকচুয়াল কগনিশনটা হয়, এটা কোনো ইমিডিয়েট নয়। ঠিক আছে, তাহলে ইন্টেলেকচুয়াল সিএতে বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল কগনিশন একটা অবজেক্টের অন্তর এবং বাহ্য উভয়কেই পর্যবেক্ষণ করে, কিন্তু এটা ইমিডিয়েট নয়, এটা অপরোক্ষ এবং সাংকেতিক নলেজ। ঠিক আছে। ডি, ইন্টেলেকচুয়াল কগনিশন একেবারে সংশয়মুক্ত নয়। সংশয়মুক্ত নয়। ইন্টেলেকচুয়াল কগনিশনে তো অনেক সময় আমাদেরকে ভ্রান্তি দেয়। বুদ্ধিকে আমাদের সবসময় কি সঠিক পথে পরিচালিত করে না? বুদ্ধিও তো অনেক সময় আমাদেরকে ভ্রান্তিতে ফেলে। তাই রাধাকৃষ্ণন বলছেন যে ইন্টেলেকচুয়াল কগনিশন কিন্তু একেবারে যে সংশয় মুক্ত এটাও আমরা বলতে পারবো না। ওকে, আমাদের বাহ্য জগতে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেরাও কিন্তু পর্যবেক্ষণ করি যে বুদ্ধি আমাদেরকে অনেক সময়তেই ভুল পথে পরিচালিত করে। ঠিক আছে, তারপরে কি ডি গেল। ইন্টেলেকচুয়াল কগনিশনের আর কি বৈশিষ্ট্য রয়েছে? ই, এটা কি করে? ইন্টেলেকচুয়াল কগনিশন সাবজেক্ট আর অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট আর অবজেক্ট এর মধ্যে, তো সাবজেক্টকে আমি যদি বলি জ্ঞাতা, আমি যদি সাবজেক্ট হই, আর অবজেক্ট হচ্ছে জ্ঞানের বিষয়, সাবজেক্ট আর অবজেক্ট এই দুটোর মধ্যে পার্থক্য তৈরি করে এই ইন্টেলেক্ট। ঠিক আছে, ইন্টেলেক্ট কি করে? সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে বিভাজন তৈরি করে ফেলে, কিন্তু যে আমি জ্ঞাতা আর আমার যে নলেজটা হচ্ছে, যার থেকে নলেজটা হচ্ছে, সে হচ্ছে আমার জ্ঞানের বিষয়। এই ইন্টেলেক্ট সাবজেক্ট আর অবজেক্টকে ডিফার করে ফেলে। এফ হলো ইন্টেলেকচুয়াল নলেজ। অনেক সময় কি হয়, আমাদের ইন্টারেস্ট আর আমাদের আগ্রহ আর আমাদের ক্যাপাসিটি, ক্ষমতা, তার উপর অনেকটা নির্ভর করে, তাই না? আমাদের ইন্টারেস্ট, যার ড্রাইভিং করার খুব শখ, ইন্টারেস্ট আছে, আগ্রহ রয়েছে, তাহলে তার বুদ্ধি তার প্রতি আকৃষ্ট হবে, তার বুদ্ধি সেই পথেই পরিচালিত হবে এবং বুদ্ধিটা সেই রকমভাবেই ভাবনা চিন্তা করবে। সে কিন্তু ওই একটা কৃষকের মতো বুদ্ধি প্রয়োগ করবে না। তার একজন ড্রাইভার ড্রাইভিংয়ের জন্য ইন্টেলেক্ট প্রয়োগ করবে, একজন কৃষকের মতো ইন্টেলেক্ট সে প্রয়োগ করবে না। তাহলে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে ইন্টেলেক্ট কি হয়, ইন্টেলেক্ট আমাদের ইন্টারেস্টের উপর নির্ভর করে, ওকে, আর ক্যাপাসিটির উপর নির্ভর করে। আমাকে যদি আজকে বলা হয় যে তুমি রাজনৈতিক একজন নেতা হয়ে যাও, তাহলে আমার আগে দেখতে হবে যে আমার ক্যাপাসিটি আছে কিনা, তবে তো আমি সেক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করব, বুদ্ধি প্রয়োগ করে সেখানে আমি সফলতা অর্জন করব। তাহলে আমার ক্যাপাসিটির উপর নির্ভর করবে। তাহলে এখান থেকে কি দেখলাম যে ইন্টেলেকচুয়াল কগনিশন অনেকটা আমাদের কিসের উপর নির্ভর করে? ইন্টারেস্ট আর ক্যাপাসিটির উপর নির্ভর করে। ওকে, আগে দেখলাম যে ইন্টেলেকচুয়াল নলেজ সেন্স এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে, ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল, তাই স্বয়ংসম্পূর্ণ নয়।
আবার দেখো ইন্টারেস্ট আর ক্যাপাসিটির উপর নির্ভর করছে ইন্টেলেকচুয়াল নলেজ। তাহলে এক্ষেত্রেও ইন্টেলেকচুয়াল নলেজ কিন্তু স্বনির্ভর নয়, ওকে, অন্য নির্ভর কিন্তু। আর একটা কি শেষ পয়েন্ট, ইন্টেলেকচুয়াল নলেজকে কি করা যায়, এটা একটা প্রপোজিশনাল নলেজ। প্রপোজিশনাল নলেজ, ওকে, এটা একটা প্রপোজিশনাল নলেজ, বচনে প্রকাশযোগ্য, বচনে প্রকাশ করা যায়, ওকে। আর এই জন্য এটা একটা প্রপোজিশনাল নলেজ, ইন্টেলেকচুয়াল কগনিশন, ওকে। তো এখান থেকে ইন্টেলেকচুয়াল কগনিশন, এখান থেকে আমাদের সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে, প্রশ্নটাই হতে পারে যে দ্য মেন টুলস অফ ইন্টেলেকচুয়াল কগনিশন কি, মেন টুলস অফ ইন্টেলেকচুয়াল কগনিশন। আমরা বলেছিলাম দেখো একটা অবজেক্টকে পারসিভ করতে গেলে ইন্টেলেক্ট কি করে, ইন্টেলেক্ট দুটো কাজ করে, একটা অ্যানালিসিস করে আর সিনথেসিস করে, তাই তো। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, দ্য মেন টুলস অফ ইন্টেলেকচুয়াল কগনিশন। তাহলে ইন্টেলেকচুয়াল কগনিশনটিকে জানার যে দুটি উপায় দেখলাম, সেন্সেশন, সেন্স এক্সপেরিমেন্ট এবং ইন্টেলেকচুয়াল কগনিশন বা ইন্টেলেক্ট, এই দুটো উপায়েই আমরা অ্যাবসোলিউট রিয়ালিটিকে জানতে পারি না, কারণ এর উভয় জ্ঞানের ক্ষেত্রেই কি রয়েছে, রাধাকৃষ্ণন বলছেন উভয় জ্ঞানের ক্ষেত্রেই কিছু লিমিটেশন রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার জন্য এই উভয় জ্ঞান দিয়েই আমরা অ্যাবসোলিউটকে জানতে পারি না, রিয়ালিটিকে জানতে পারি না। তবে এখানে প্রশ্ন হতে পারে, তাহলে কি রাধাকৃষ্ণন ইন্টেলেকচুয়াল কগনিশন আর সেন্স এক্সপেরিমেন্টকে কি একেবারে নাকচ করে দিচ্ছেন? মানে রাধাকৃষ্ণন কি নন ইন্টেলেকচুয়াল ফিলোসফার, অ্যান্টি ইন্টেলেকচুয়াল ফিলোসফার? এই প্রশ্নটা আমাদের স্বাভাবিকভাবেই আসতে পারে। এখানে বলা অবশ্যই দরকার যে রাধাকৃষ্ণন কিন্তু অ্যান্টি ইন্টেলেকচুয়াল ফিলোসফার নয়, তিনি ইন্টেলেক্টকে নলেজ অ্যাকোয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু তিনি ডিনাই করেননি। তিনি বলছেন যে ইন্টেলেক্ট দিয়ে আমরা হয়তো রিয়ালিটিকে জানতে পারি না, অ্যাবসোলিউটকে জানতে পারি না, কিন্তু তা বলে রিয়ালিটি, ইন্টেলেক্ট কিন্তু একেবারে নাকচযোগ্য নয়, ইন্টেলেক্টেরও প্রয়োজন রয়েছে, ওকে। তো সেই ইন্টেলেক্ট যেহেতু রিয়ালিটিকে জানতে দিচ্ছে না, বা সেন্স এক্সপেরিমেন্ট দিয়েও আমরা রিয়ালিটিকে জানতে পারছি না, তখন তিনি বললেন তাহলে এমন একটা উপায় থাকতে হবে যা দিয়ে আমরা রিয়ালিটিকে বা অ্যাবসোলিউটকে জানতে পারবো। সেক্ষেত্রে তিনি বললেন কি, একটা উপায় রয়েছে, একটা নন প্রপোজিশনাল নলেজ রয়েছে, তা দিয়ে আমরা কিন্তু রিয়ালিটিকে অ্যাকোয়ার করতে পারি। সেটা কি, তাকেই তিনি বলছেন ইনটিউশন, অন্তর্দৃষ্টি। ইনটিউশন দিয়ে আমরা কিন্তু রিয়ালিটিকে জানতে পারি, ওকে। এবার দেখা যাক ইনটিউশন কাকে বলে। ইনটিউশন কি? ইনটিউশন একটা
ইনটিউশনের লিটারেলি মিনিংস হচ্ছে লুক অ্যাট, ওকে। আর না হলে আমরা বলতে পারি কি ইমিডিয়েট অ্যাওয়ারনেস অফ সামথিং। তাহলে ইনটিউশন লিটারেলি মিনস লুক অ্যাট অর ইমিডিয়েট অ্যাওয়ারনেস অফ সামথিং, অর্থাৎ ইনটিউশন হচ্ছে লুক অ্যাট। লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মানে দেখা, ঠিক আছে। সেই দেখাটা কেমন? ইমিডিয়েট হবে কিন্তু দেখাটা। আর আরেকটা মানে কি বলতে পারি? ইমিডিয়েট অ্যাওয়ারনেস, একটা ইমিডিয়েট অ্যাওয়ারনেস অফ সামথিং, কোনো একটা কিছুর একেবারে ইমিডিয়েট অ্যাওয়ারনেস হচ্ছে ইনটিউশন, ওকে। তাহলে ইনটিউশন হচ্ছে একটা ইমিডিয়েট অ্যাওয়ারনেস। এটা একটি স্ট্রং ইনার সেন্স। এটা একেবারে আসে কোথা থেকে? এই ইমিডিয়েট অ্যাওয়ারনেসটা, এটা একটা স্ট্রং ইনার সেন্স, সেন্স। তাহলে ইনটিউশন একটা স্ট্রং ইনার সেন্স। এটা কোথা থেকে ডিরাইভড হয়? রাধাকৃষ্ণন বলছেন যে স্ট্রং ইনার সেন্স অর্থাৎ অ্যাওয়ারনেসটা আসে কোথা থেকে? কনসিয়াস। এটা আসে একেবারে কনসিয়াস থেকে, চেতনা। বা আত্মা থেকে আসে। তাহলে ইনটিউশন কিন্তু আসে কোথা থেকে? কনসিয়াস থেকে আসে, চেতনা বা আত্মা থেকে আসে, ওকে। আর ইন্টেলেকচুয়াল নলেজ আসে কোথা থেকে? ইন্টেলেক্ট থেকে। আর অভিজ্ঞতাটা আসে কোথা থেকে? সংবেদন অভিজ্ঞতাটা, সেন্স এক্সপেরিমেন্ট আসে কোথা থেকে? ইন্দ্রিয় থেকে। তাহলে তিনটে সোর্স রয়েছে এখানে কিন্তু। তাহলে ইনটিউশন আসে আত্মা বা চেতনা থেকে, ইন্টেলেকচুয়াল নলেজ আসে ইন্টেলেক্ট থেকে, আর সেন্স এক্সপেরিমেন্টস আসে আমাদের এক্সটার্নাল অর্গানগুলো থেকে, ওকে। তাহলে 1 নম্বর কথা, ইনটিউশন কথার মানেই হচ্ছে ইমিডিয়েট অ্যাওয়ারনেস অফ সামথিং। এটা একটা স্ট্রং ইনার সেন্স। এটা আসে কোথা থেকে? একেবারে আমাদের চেতনা বা অন্তর থেকে। এই জন্য ইনটিউশন দিয়ে আমরা কিন্তু কি জ্ঞান হয়? ইনটিউশন দিয়ে আমাদের আত্মজ্ঞান হয়ে থাকে, ওকে। আত্মজ্ঞান হয়ে থাকে ইনটিউশন দিয়ে। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দেখে নিই ইনটিউশনের। কি? ইনটিউশন এটা একটা বলতেই পারি ইনটিউশন আসে আত্মা থেকে, বি ইনটিউশন ইনটিউশন কি না? ইনটিউশন কিন্তু ডাইরেক্ট এবং অ্যাবসলিউট নলেজ দেয়।
অ্যাবসলিউট নলেজ দেয়। তাহলে ইনটিউশন হয় ডিরেক্টলি হয়, আর এর যে নলেজটা এটা কিন্তু অ্যাবসলিউট নলেজ দেয়। ঠিক আছে, সি ইনটিউশন আমরা ইন্টেলেকচুয়াল নলেজের ক্ষেত্রে দেখেছিলাম যে ইন্টেলেকচুয়াল নলেজ কি করে, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে, বিভাজন তৈরি করে। কিন্তু ইনটিউশনের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কোনো বিভাজন থাকে না, কারণ ইন্টেলেকচুয়াল যদি নলেজ হয় সেখানে অবজেক্ট বলে আর কিছু থাকে না, সেখানে যা থাকে সেটা হচ্ছে চেতনা, কনসিয়াসনেস ছাড়া আর কিছুই থাকে না। তাই ইনটিউশনের ক্ষেত্রে কি হয়, ইনটিউশনের ক্ষেত্রে সাবজেক্ট ও অবজেক্ট এর বিভাজন থাকে না। ওকে, ইনটিউশনে কি হয়, সাবজেক্ট অবজেক্টের কোনো বিভাজন থাকে না, থাকে কি না ইনটিউশনে থাকে শুধু কনসিয়াস, চেতনা। ওকে, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কোনো বিভাজন থাকে না। পয়েন্টটা কি বললাম, ইনটিউশনে সাবজেক্ট আর অবজেক্টের কোনো বিভাজন থাকে না। যেহেতু ইনটিউশনে কি হয়, ইনটিউশনে চেতনা ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকে না, সবই চেতনাময় হয়ে যায়। অবজেক্ট বলে কোনো কিছুর অস্তিত্বের উপলব্ধি হয় না এই ইনটিউশনের ক্ষেত্রে। তো এ প্রসঙ্গে রাধাকৃষ্ণনের একটি বিখ্যাত উক্তি হলো যে দ্যাট হুইচ নোনস অ্যান্ড দ্যাট হুইচ নোন আর রিয়েলি দ্য সেম থিং। কি বলছেন, দ্যাট হুইচ নোজ, আমরা যেটা জানছি মানে আমার অবজেক্ট, আর দ্যাট হুইচ নোন এবং যে জানছে, আর রিয়েলি দ্য সেম থিং, তারা একই, কোনো বিভাজন নেই। মানে সাবজেক্ট আর অবজেক্ট এর মধ্যে রাধাকৃষ্ণন বলছেন যে ইনটিউশনের ক্ষেত্রে কোনো বিভাজন থাকে না। বিভাজন থাকে কোথায়, ইন্টেলেক্টের ক্ষেত্রে বিভাজন থাকে, ইন্টেলেকচুয়াল নলেজের ক্ষেত্রে বিভাজন থাকে, কিন্তু এখানে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কোনো বিভাজন থাকে না। ওকে, সি এর দাগের পয়েন্ট দেখলাম। ডি, ডি এরটা কি, ইনটিউশন কি না, ইনটিউশন একটা রিয়ালাইজেশন। রিয়ালাইজেশন অফ অ্যাবসলিউট রিয়ালিটি। অ্যাবসলিউট রিয়ালিটি, অ্যাবসলিউট রিয়ালিটি, যেটাকে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে আমরা যদি বেদান্ত দর্শনে শঙ্করাচার্যের দিকে দৃষ্টিপাত করি, তাহলে অ্যাবসলিউট রিয়ালিটি সেটা কি, সেটা পরম ব্রহ্ম। অ্যাবসলিউট রিয়ালিটিকে রিয়ালাইজেশন হচ্ছে ইনটিউশনের মাধ্যমে হয়। একটাই মাত্র উপায় রয়েছে, একটাই মাত্র প্রিন্সিপাল রয়েছে যে অ্যাবসলিউট রিয়ালিটিকে, পরম ব্রহ্মকে রিয়ালাইজেশন করা যায় এই ইনটিউশনের মাধ্যমে। ওকে, আর আমাদের জীবনের যে সার সত্তা, প্রকৃত যে সত্তা, সেটাও রিয়ালাইজেশন করা যায় কিসের মাধ্যমে, ইনটিউশনের মাধ্যমে। তাহলে রিয়ালাইজেশন অফ the true essence of life, তাহলে রিয়ালাইজেশন অফ অ্যাবসলিউট রিয়ালিটি, এটাকেও ইনটিউশনের মাধ্যমে জানা যায়। রিয়ালাইজেশন অফ দ্য ট্রু এসেন্স অফ লাইফ,
আমাদের জীবনের যে প্রকৃত সারসত্তা সেটাকেও আমরা কিন্তু রিয়ালাইজ করতে পারি কিসের মাধ্যমে? ইনটিউশনের মাধ্যমে। ওকে, তো রাধাকৃষ্ণান এ প্রসঙ্গে আমি দুটো কথা বলে রাখি। সেটা হচ্ছে রাধাকৃষ্ণান হিন্দু ভারতীয় যে চিন্তাবিদ, সেই বৈদিক যুগ থেকে যে ভারতীয় চিন্তাবিদ, তাদের মতের দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হয়েছেন। বিশেষ করে ভারতীয় দর্শনে, বেদান্ত দর্শনে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য, তার দ্বারা তিনি গভীরভাবে একেবারে প্রভাবিত হয়েছিলেন। তাছাড়া প্লেটো, ডেকার্স, স্পিনোজা, ব্রটলি, এদেরও এই ইনটিউশনমূলক যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। শঙ্করাচার্যের যে ইনটিউশন নিয়ে যে আলোচনা, ইনটিউশন নিয়ে যে চিন্তাভাবনা, আর রাধাকৃষ্ণের যে চিন্তাভাবনা একই, সমপর্যায়ের। কিন্তু শঙ্করাচার্য বলছেন যে রিয়ালিটি বা অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট রিয়ালিটিকে জানার ক্ষেত্রে শঙ্করাচার্য ইন্টেলেক্টকে একেবারে নাকচ করে দিচ্ছেন। তিনি একেবারে ডিনাই করে দিচ্ছেন, কমপ্লিটলি ডিনাই। কি না, রিয়ালিটিকে জানার ক্ষেত্রে ইন্টেলেক্টের ভূমিকাকে শঙ্করাচার্য একেবারে ডিনাই করে দিচ্ছেন, যে ইন্টেলেক্টকে তিনি গ্রহণ করছেন না একেবারে। সেই জায়গা থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু ইন্টেলেক্টকে, রিয়ালিটিকে জানার ক্ষেত্রে ইন্টেলেক্টকে একেবারে নাকচ করে দেননি। তিনি বলেছেন ইন্টেলেক্টেরও প্রয়োজন রয়েছে রিয়ালিটিকে জানার ক্ষেত্রে। তো ইন্টেলেক্টকে এই জন্য রাধাকৃষ্ণন কিন্তু নাকচ করে দেননি, একেবারে ডিনাই, কিন্তু কমপ্লিটলি ডিনাই কিন্তু করে দেননি। তিনি বলেছেন যে রিয়ালিটিকে ইন্টেলেক্টে জানা যায় না, একমাত্র ইনটিউশন দিয়ে জানা যায়, কিন্তু তা বলে নাকচ করাটা ঠিক নয়। তো এক্ষেত্রে তিনি ইন্টেলেক্টের কিছু সীমাবদ্ধতা দেখিয়েছেন, যে কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন রয়েছে, যার জন্য রিয়ালিটিকে আমরা ইন্টেলেক্টে জানতে পারি না। ঠিক আছে, তাই ইন্টেলেক্টকে একেবারে বর্জন করাটা ঠিক নয়, যেটা শঙ্করাচার্য অ্যাবসলিউট রিয়ালিটিকে জানার ক্ষেত্রে ইন্টেলেক্টকে একেবারে বর্জন করেছেন। দেখব যে লিমিটেশন অফ ইন্টেলেক্ট, যে রিয়ালিটিকে জানার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কেন ইন্টেলেক্টকে গ্রহণ করছেন না। তাহলে তার কিছু লিমিটেশন রয়েছে। তো সেই লিমিটেশনগুলো কি? সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা রয়েছে ইন্টেলেক্টের। এক কি না, এটা সেন্সেশন এটি সেন্সেশন নির্ভর। ঠিক আছে, সেন্সেশন আবার কি নির্ভর? সেন্সেশন হয় ইন্দ্রিয় নির্ভর, আর যা কিছু ইন্দ্রিয় নির্ভর তা কখনোই আমাদেরকে কি করতে পারে না? রিয়ালিটিকে জানতে দেয় না। তাহলে ইন্টেলেক্ট প্রথম সীমাবদ্ধতা হলো এটি সেন্সেশন নির্ভর, সেন্সেশন হয় ইন্দ্রিয় দিয়ে, আর ইন্দ্রিয় অভিজ্ঞতা দিয়ে কখনো রিয়ালিটির জ্ঞান হতে পারে না। 2 নম্বর, ইনটিউশনের প্রকৃতি হলো সিম্বলিক। তাহলে এর নেচার হলো কি? সিম্বলিক। আর
সিম্বলিক বা সংকেত দিয়ে কখনো রিয়ালিটিকে আমরা অ্যাকোয়ার করতে পারি না। তাহলে 2 নম্বর গেল। 3 কি না, এটি অস্থায়ী প্রক্রিয়া। এটি অস্থায়ী প্রক্রিয়া। রাধাকৃষ্ণন বলছেন যে ইন্টেলেক্ট একটা অস্থায়ী প্রক্রিয়া। আমি আগেও এক্সাম্পলে বলেছিলাম যে আমার এখন কোন একটা অবজেক্ট সম্পর্কে আমার যে ভাবনা চিন্তা, আমার যে চিন্তা ভাবনা, সেটা 5 বছর পর অন্যরকম হতেই পারে। ঠিক আছে, তাই ইন্টেলেক্ট তো একটা অস্থায়ী প্রক্রিয়া, আর যা অস্থায়ী প্রক্রিয়া তা কখনো রিয়ালিটির কে জানতে দেয় না। ওকে, তাহলে অস্থায়ী প্রক্রিয়া দিয়ে কখনো আমরা কি জানতে পারি না, অ্যাবসলিউট রিয়ালিটিকে কখনোই জানতে পারি না। তারপরে দেখো 4 নম্বর, ইন্টেলেক্ট কি করে? ইন্টেলেক্ট দ্যাট হোয়াট, মানে কি আর দা হোয়াট, দা দ্যাট কে। তাহলে ইন্টেলেক্ট কি করে? দ্যাট হোয়াট কি আর দা দ্যাট কে প্রথমে কি করে, এটার মধ্যে একটা বিভাজন তৈরি করে, পৃথক করে। দ্যাট হোয়াট আর দা দ্যাট, কি এবং কে, আমরা একটা অবজেক্টকে দেখার পরে কি কে এইভাবে একটা বিভাজন তৈরি করে। তারপর কি করে ইন্টেলেক্ট, কি করে না, এদের মধ্যে একটা ইউনিটি খুঁজে বার করার চেষ্টা করে। কিন্তু ইউনিটি খুঁজে বার করার চেষ্টা করলেও এই ইন্টেলেক্টে কখনো কিন্তু ইউনিটি অফ রিয়ালিটি, একে কিন্তু কখনো ইন্টেলেক্ট কিন্তু ইউনিটি অফ রিয়ালিটিকে কখনো প্রতিষ্ঠা করতে পারে না, কখনো খুঁজে পায় না। তাহলে ইউনিটি খোঁজার চেষ্টা করে, কিন্তু ইউনিটি অফ রিয়ালিটি কখনো কিতে পাওয়া যায় না, ইন্টেলেক্টে পাওয়া যায় না। এই জন্য রিয়ালিটির কে জানার ক্ষেত্রে রাধাকৃষ্ণন ইন্টেলেক্টকে গ্রহণ করছেন না। এটা 4 নম্বর পয়েন্ট। 5 রাধাকৃষ্ণন বলছেন যে ইন্টেলেক্ট তো একটা মানসিক প্রক্রিয়া। কার মতো? যেমন আমাদের অনুভূতি হয়, ফিলিংস হয়, ঠিক আছে, কনসেশন হয়, অনুভূতি হয়, অনুভূতি, কনসেশন, এরা যেমন এক একটা মেন্টাল প্রসেস, তো ইন্টেলেক্ট তো একটা মেন্টাল প্রসেস। তাহলে রিয়ালিটিকে কখনো এই মানসিক প্রক্রিয়া দিয়ে আমরা কখনোই কিন্তু জানতে পারি না। আর অনুভূতি, কনসেশন, এরা কখনোই আমাকে কিন্তু স্যাটিসফাই করে না। সব সময় আমাদেরকে সব অনুভূতি আমাদেরকে স্যাটিসফাই দেয় না। তাহলে যা আমাদেরকে স্যাটিসফাই করতে পারে না, সেটা দিয়ে কী করে রিয়ালিটির নলেজ হবে? সেই জন্য ইনটিউশনকে তিনি রিয়ালিটি নলেজের ক্ষেত্রে বাদ দিচ্ছেন। তাহলে এই 5টা পয়েন্ট সীমাবদ্ধতা, যার জন্য লিমিটেশন রয়েছে, যার জন্য রাধাকৃষ্ণন বলছেন যে রিয়ালিটিকে আমরা কখনো ইন্টেলেক্ট দিয়ে আমরা কখনো জানতে পারি না। এখান থেকে একটা সম্ভাব্য প্রশ্ন হতে পারে, সেটা হলো দ্য হোল, নোট করে নাও, দ্য হোল অ্যাজ এ হোল মাস্ট বি গ্রাস্পড, গ্রাস্পড, GRASPED, গ্রাস্পড,
বাই, তাহলে সমগ্রতা রূপেই আমরা জানতে পারছি। তাহলে দ্য হোল অ্যাজ এ হোল মাস্ট বি গ্র্যাবড বাই, কী দিয়ে জানতে পারি? তাহলে ইনটিউশন দিয়ে আমরা একমাত্র জানতে পারি। ঠিক আছে, অ্যাবসলিউট রিয়ালিটিকে আমরা ইনটিউশন দিয়ে একমাত্র জানতে পারি। তো আরও দুটো কোশ্চেন এখানে হতে পারে, দুটো প্রশ্ন এখান থেকে আসতে পারে। সেটা হলো দ্য রুট অফ প্রিন্সিপাল অফ আওয়ার থটস অ্যান্ড লাইফ। তাহলে আমাদের জীবনের এবং আমাদের চিন্তার যে রীতিগুলো রয়েছে তার মূলটা কী, সেটাও ইনটিউশন। তাহলে দ্য রুট অফ প্রিন্সিপাল অফ আওয়ার থট অ্যান্ড লাইফ, সেটা কি? ইনটিউশন। আরেকটি কোশ্চেন হতে পারে জেনারেল প্রিন্সিপাল অফ লাইফ অ্যান্ড লজিক অ্যান্ড দ্য বেসিস অ্যাজাম্পশন অফ সায়েন্স আর অল নোন। কীতে জানা যায়? ইনটিউশন দিয়ে জানা যায়। ঠিক আছে, প্রশ্নগুলো যদি তোমরা নোট করতে না পারো, আমি রাধাকৃষ্ণনের উপর আরও যে টপিক আছে সেগুলো আলোচনা করার পরে একটা মক টেস্টের একটা ক্লাস দেব। তো সেই মক টেস্টে এই প্রশ্নগুলো আমি দিয়ে দেব। ওকে, সেই মক টেস্ট থেকেও তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। তাহলে আগে সমস্ত টপিকগুলো আলোচনা হওয়ার পরে এখান থেকেই তোমরা মক টেস্ট দিয়ে দেবে, তাহলে প্রশ্নপত্রগুলোও তৈরি হয়ে যাবে। কিন্তু প্রশ্নগুলো নোট করে রাখলে আর এই ক্লাসের বিষয়গুলো যদি তোমরা একটু নোট করে রাখো, খাতায় যদি নোট করে নাও, তাহলে কোন পরিপ্রেক্ষিতে কোন কনটেক্সটে প্রশ্নগুলো হচ্ছে সেগুলোর পরিপ্রেক্ষিতটা বুঝতে পারবে। এবং এতে কি হবে, এতে ওই মক টেস্ট দিতেও কিন্তু সুবিধা হবে।